জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। ২০২৪-এ ক্ষমতা হারানোর পর দলটি বিভিন্ন সময় তাদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করলেও মঙ্গলবারের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশ জুড়ে সাংগঠনিক শক্তি প্রদর্শনের ছিল বিশেষ নির্দেশনা। জানা গেছে, এই লক্ষ্যে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে মাঝারি পর্যায়ের ৫২ জন নেতা দেশে ফিরেছেন। আর নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠা বার্ষিকীর একদিন আগে গাজীপুরের যুবলীগের মিছিল থেকে পুলিশ দেখে সামনে আসবি না, মাইরা ফালামো বলে হুমকি দেন নেতাকর্মীরা। অবশ্য আজ মঙ্গলবার তারা দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের চেষ্টা করলে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক দৃষ্টি তা নস্যাৎ করে দিয়েছে। আটক হয়েছেন বেশ কয়েকজন। সরকারের পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে রাজপথে সরব ছিল জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সরকার ও ফ্যাসিবাদ বিরোধী দলগুলো মাঠে থাকার পরও আওয়ামী লীগের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা বলে মনে করছেন সরকারের কেউ কেউ। তবে প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের মতে, আওয়ামী লীগের ফিরতে হলে মানুষের ডিমেনশিয়া হতে হবে, না হলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ অনেক কিছু করতে পারবে বলে সরকার মনে করে না। তবে কি আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা নাই বললেই চলে, নাকি এখনো আছে তাদের মাথাচাড়া দিয়ে উত্থানের কোনো সুযোগ? এসব নিয়ে আলোচনায় আজ রাজ খান স্টুডিওতে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ এবং জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে অ্যাডভোকেট আতিকুর রহমান। নানান সময় আমরা দেখেছি আওয়ামী লীগ আসলে ফিরে আসার চেষ্টা করছে। আজ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং এই প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে তারা আসলে নানান সময় তাদের এক ধরনের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করেছে এবং আজকের এই দিনটিকে ঘিরেও তারা আসলে আমরা দেখেছি যে ৪ রকমের কার্যক্রমেরও ঘোষণা দিয়েছিল। কি মনে হচ্ছে যে আসলে আওয়ামী লীগের এই মুহূর্তে বাংলাদেশে ফিরে আসার আদৌ কোনো সুযোগ আছে কিনা, কিংবা কার্যক্রম যদিও তাদের নিষিদ্ধ, দল হিসেবে আসলে আওয়ামী লীগ এখন এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে কতখানি শক্তিশালী ভূমিকা রাখতে পারে? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ-আলোচক এবং যারা শুনছেন সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম। দেখুন, আওয়ামী লীগ এই দেশে ফিরে আসাটা খুব সহজ নয়, কারণ আওয়ামী লীগের কার্যক্রম এদেশে তরুণ সমাজের হৃদয়ে ক্ষত সৃষ্টি করেছে। এই ক্ষত যুগের পর যুগ থাকবে। আমি গতকালকে একটা শোতে বলেছিলাম যে শেখ মুজিবের বাকশাল আমাদের প্রবীণদের মাঝে ক্ষত তৈরি করেছে। সে বাকশাল যখন হয়েছে, যারা প্রবীণ এখন, আর এখন যারা নবীন, যারা তরুণ, যারা জেনজি, আওয়ামী লীগ কিন্তু পরাজিত হয়েছে জেনজিদের আন্দোলনের প্রেক্ষিতে। এবং বাংলাদেশে দীর্ঘ সময়ে অনেক সরকার পতন হয়েছে। দেখুন, ৭৫-এ 15 আগস্টে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগ সিম্পিতি পেয়েছে। সেটা ধারণ করে 21 বছর পরে তার ক্ষমা ভিক্ষা সে ক্ষমতা আসতে হয়েছে। এইবার আওয়ামী লীগ জনগণ দ্বারা পুরোটাই প্রত্যাখ্যাত হয়েছে এবং তাদের প্রতি জনগণের কোনো অনুগ্রহ কিংবা সহানুভূতি যারা আমরা মনে করি পাবে, আমাদের বিশ্লেষণ শতভাগ ভুল হবে। কারণ বাংলাদেশে অনেক সরকারের পতন হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতন বিশ্বে যতগুলো, যদি আপনি বিশ্বের বহু সরকার ইতিহাস খোঁজেন, এইরকম ইতিহাস আপনি খুব কম পাবেন যে একটা দেশের সরকারের পতনের পরে দেশের কোনো মানুষ আর তার গড়ে ছিল সবাই রাস্তায় নেমে এসেছে, নারী পুরুষ সবাই না রাস্তায় নেমে এসেছে। যে দেশের মানুষ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে সব তছনছ করে দিয়েছে। তো এমন একটা দৃশ্যপট এখন আমাদের সামনে খুব স্পষ্ট দিবালোকের মতো। সেই জায়গায় এসে 2 বছরের যেতে না যেতেই তারা আবার দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হবে, যারা আমরা এই আলোচনা তোলার চেষ্টা করি। আমরা ইদানিং খেয়াল করলাম নানা মিডিয়ার সুযোগে এক শ্রেণিক সাংবাদিক আছেন, সাংস্কৃতিক কর্মী আছেন বা বুদ্ধিজীবীও আছেন, তারা এ নিয়ে বিনিয়ে জনগণকে আওয়ামী লীগের এসে অপকর্ম বোঝানোর চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু এদেশের জনগণ যেই বিপ্লবের মধ্যে দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে, আমার কাছে মনে হচ্ছে আরও বহু সময় লাগবে। এত তাড়াতাড়ি এসে বাংলাদেশের রাজনীতি করবে আর এদেশের তরুণ সমাজ, যুব সমাজ আওয়ামী লীগকে সহজে সহ্য করে নেবে, এটি মনে করা কোনো সুযোগ নেই। একই সময় আমরা দেখতে পাচ্ছি যে জামায়াতের আমির নতুন করে আবারও বিপ্লবের সময় হয়েছে, এরকম একটা হুঁশিয়ারিও দিয়েছেন। বিপ্লবটা আসলে ঠিক কয়বার হয়? বারবার আসলে বিপ্লব করলে সেই বিপ্লবটা কতখানি সত্যিকার অর্থে গ্রহণ করার মতন অবস্থানেও থাকে বাংলাদেশের মানুষ? দেখুন, বিপ্লব শব্দটা একটা খুব জৌলসপূর্ণ শব্দ আপনি বলতে পারেন। এই শব্দের মধ্যে এক ধরনের আপনার তেজস্বী মনোভাব তৈরি হয়। জামাতের আমির এই বক্তব্যটা কোন কারণে দিয়েছেন? 24-এর বিপ্লব যেই কারণে হয়েছে,
এবং 24-এর বিপ্লবের পরবর্তী বিপ্লবের সুফলটা জনগণ যাতে করে পায়, আমাদের যে রাষ্ট্রীয় সংস্কারে যে আলাপগুলো হয়েছে, এবং আমরা যারা তখন দীর্ঘ সময় আওয়ামী লীগের অধীনে আওয়ামী লীগের জুলুমে আমরা সবাই তখন অনেক সংস্কার নিয়ে কথা বলেছি। জনগণের বিপ্লবের সুফল যেহেতু এখন জনগণ পাওয়ার সম্ভাবনাটা ধীরে ধীরে ক্ষীণ হচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে, তো স্বাভাবিকভাবে আর একটা বিপ্লব তো হইতে হবে। যদি জনগণ অধিকারটা সেখানে না পায়, দেশের জনগণ তার রাজনৈতিক একটা স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার জন্য তারা স্বপ্ন দেখেছিল, এবং সেই স্বপ্ন নিয়ে সকল রাজনৈতিক দল বিগত ইন্টারিমের সময় আলোচনা অংশগ্রহণ করেছিল। কিন্তু বিগত 4 মাস আমরা যা দেখলাম, জনগণের বিপ্লবকে সফল করার জন্য যে আয়োজনগুলো ছিল, আলোচনাগুলো ছিল, সরকার সেগুলো বেমালুম জনগণকে বুলিয়ে দেওয়ার জন্য কাজ আপনারা করে যখন যাচ্ছে। এই কথা বলছেন, ঠিক একই সময় আমরা আবার দেখতে পাচ্ছি বিএনপি নেতাকর্মীরা জামায়াতের মধ্যে আওয়ামী লীগের মতন আসলে এক ধরনের মিল খুঁজে পাচ্ছেন, মানে আপনাদের রাজনৈতিক অবস্থানকে অনেকে এক কাতারে নিয়ে আসার কথাও বলেছেন। তো আমি বলুক না, আচ্ছা জামাত কখনো ক্ষমতা ছিল? মানুষ ফ্যাসিবাদ কখন হয়, মানুষ স্বৈরাচার কখন হয়? যখন তিনি ক্ষমতা পান তখন স্বৈরাচার। জামায়াত ক্ষমতায় আসলেও কি তাহলে একই কাজ করবে? এই যে বলছেন, বলুক না যে ফ্যাসিজম, দেখুন এই কথাগুলো মূলত একটা বলে উদ্দেশ্যপ্রণীত। এই উদাহরণগুলো দিয়ে মূলত আওয়ামী লীগের ফ্যাসিবাদকে হালকা করার চেষ্টা করা হয়। কোথায় আওয়ামী লীগের ফ্যাসিবাদ, কোথায় গুম খুন, কোথায় আয়নাগর? তার সাথে কি তুলনা করছেন? যারা এগুলো তুলনা করে তারা মূলত সূক্ষ্মভাবে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে, সেটা যেই ব্যক্তি বলুক না কেন। আসলে এই মুহূর্তে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার কোনো সুযোগ আছে, মানে দরকার আছে কিনা? না, তাহলে আপনি কেন তুলনা করবেন? কি হয়েছে, জামাত কি করেছে বলুন, উদাহরণ দিতে হবে। উদাহরণ দিতে হবে তো, যে এই কারণে জামাত ফ্যাসিবাদ হয়েছে, উদাহরণ দিতে হবে না, বললে হবে আপনাকে। জি, আজকে তথ্য উপদেষ্টা যেটা বলেছেন, মানে আওয়ামী লীগ আসলে যতই মাথাচাড়া দিয়ে উঠুক কিংবা তারা আসলে যতই কার্যক্রম ঘোষণা করুক, আওয়ামী লীগের যদি বাংলাদেশে ফিরতে হয়, বাংলাদেশের মানুষের ডিমেনশিয়া হতে হবে, অর্থাৎ বাংলাদেশের মানুষের আসলে সবকিছু ভুলে যেতে হবে আওয়ামী লীগকে ঘিরে, এরপর হয়তো যদি তাদের ফিরে আসার সুযোগ থাকে। এটি আসলে আপনি কিভাবে বর্ণনা করতে চান? আওয়ামী লীগ তো অবশ্যই ফিরে আসবে। বাংলাদেশের যদি গত 54 বছরের ইতিহাস যদি পর্যালোচনা করেন, জামাত ফিরে আসে নাই 71-এর এই ঘটনার পর। বাংলাদেশের তো এটি সবচেয়ে বড় একটা যুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ, সশস্ত্র যুদ্ধ, আর এটা তো ছিল মানুষের গণঅভ্যুত্থান। কিন্তু আবার আওয়ামী লীগের কোনো কিছুর সাথে জামায়াতের কোনো কিছু মিলা, আমি আমার বক্তব্যটা দিয়ে যাই, উনি ওনার বক্তব্য দিয়েছেন, যেই হোক না ইয়ে বলবেন। দেখেন, আমাদের ঘটনা দুর্ভাগ্য এরকম, বা এটা হয়তো বাস্তবতা রাজনীতির, এত বাক খায় যে এটা আপনি মিলাইতে পারবেন না। আজকের বাস্তবতায় আপনি মনে হবে যে না আওয়ামী লীগ নাই, কখনো কখনো বাস্তবতায় মনে হয়েছে বিএনপি নাই, কখনো কখনো বাস্তবতায় মনে হয়েছে যে জামাত নাই, কিন্তু ফিরে ফিরে আসছে। কিন্তু জামাত ফিরে আসছে। বিএনপির সময়, আওয়ামী লীগের সময় জামাত মনে হচ্ছিল যেন নেই, একদম সেই জামাত ফিরে আসছে, এবং আজকে তারা 77টা আসন নিয়ে সংসদে। তখন তো এমন অবস্থা ছিল, 28শে অক্টোবর লাস্ট, আপনি চিন্তা করেন, যেই দামি নির্বাচনটা করলো, তখন তো বিএনপিও নাই। 7ই জানুয়ারি, জি 7ই জানুয়ারি নির্বাচন, 7ই জানুয়ারি না 28শে অক্টোবরে, মানে সেই মহাসমাবেশের পর এমন পরিস্থিতি হলো যে তখন তো জামাত তো নাই, বিএনপিও নাই। তো তারপরে তো বাস্তবতা হলো এটা। আবার দেখেন, এই জামাতের সাথে মিলে আওয়ামী লীগ জামাত মিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আন্দোলন করছে, সংসদে তাদের সহাবস্থান দেখেছি। তারপরে আবার মানে আওয়ামী লীগ বিএনপি মিলে বাংলাদেশের সংসদীয় ব্যবস্থার রূপান্তরও দেখেছি। তো কখনো কখনো মিল হয়েছে, অমিল হয়েছে, কিন্তু থেকেই গেছে। কিন্তু কারণ যদি উপাদানগুলো জনগণের মধ্যে থাকে, আদর্শিক উপাদানগুলো, এবং এই 3টা রাজনৈতিক দলের বাস্তবতাটা হলো এটা খুব কঠিন, আপনি একদম নিশ্চিহ্ন করে দেবেন, মানে নাই, এটা হবে না। এটা আপনি এখন শেখ হাসিনা, কেন শেখ হাসিনার পুরো গোষ্ঠীর যদি 100-150 লোককেও যদি আপনি মানে ফাঁসি দেন, তারপর আওয়ামী লীগ জেগে উঠবে। আওয়ামী লীগ জেগে উঠবে। দেখেন, আওয়ামী লীগ পরিবারের বাইরে, শেখ মুজিবের পরিবারের বাইরে জোহরা তাজউদ্দিনের হাত ধরে কিন্তু আওয়ামী লীগের পুনরুত্থান হয়েছিল, যখন নাকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘরোয়া রাজনীতির সুযোগ দিল, তখন পুরো আওয়ামী লীগকে সংগঠিত করলো কে? জোহরা তাজউদ্দিন। তো এই জন্য রাজনীতিতে আজকের বাস্তবতায় নিয়ে যদি বলেন যে আওয়ামী লীগ কোথায়, আওয়ামী লীগ তো মিছিল করতে পারেনি, সমাবেশ করতে পারেনি। আসলে আওয়ামী লীগের কি কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ছিল ঘোষিত যে আজকে তারা বাইতুল মুকাররমে সমাবেশ করবে বা 32 নম্বরে? তা আপনি তো যুদ্ধ করতেছেন কার বিরুদ্ধে? হাওয়ার বিরুদ্ধে আপনি যুদ্ধ করতেছেন।
আজকে এখানে আওয়ামী লীগের কোনো প্রতিনিধিকে আনতে পারছেন? আপনি কি আমাকে মনে করছেন আওয়ামী লীগের প্রতিনিধি? আমি তো আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করি না, আমি গণমাধ্যম কর্মী হিসাবে বিশ্লেষণ করি নানা দিক থেকে। হয়তো কখনো কখনো কোনো টোন মিলে যাচ্ছে আওয়ামী লীগের সাথে। তো আমাকে জামাত বিএনপি ট্যাগ খাইতে হয়নি আওয়ামী লীগের সময়, কারণ তখন আওয়ামী লীগ ছিল ক্ষমতায় আর তারা ছিল বিরুদ্ধের পক্ষ। তো তাদের পক্ষ নিয়ে বলতে যে আমাকে জামাত বিএনপি ট্যাগ খাইতে হয়েছে। আজকে হয়তো আমার এই বক্তব্যের কারণে অনেকে বলবে এই তো আসল পাওয়া গেছে, এই হচ্ছে আওয়ামী লীগের। তো সুতরাং আমাকে বলে লাভ নেই। রাজনীতিবিদরা যেখানে আওয়ামী লীগের সাথে জামাতের মিলন দেখছি, আওয়ামী লীগের সাথে বিএনপির মিলন হয়েছে, বিএনপির সাথে জামাতের মিলন হয়েছে, এইগুলি তো রাজনীতির বাস্তবতা। কোনো না কোনোভাবে আসলে রাজনীতি কোনো না আবার কোনোভাবে আওয়ামী দেখেন লীগকে ঘুরে ফিরে ফেরত আসছে, নিয়ে ফলে কাউকে একদম অবলুপ্ত করা যায় না যদি জনগণের মাঝে সেই উপাদান কিন্তু আছে। আবার তথ্য উপদেষ্টা এটিও বলেছেন যে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার নৈতিক সাহস নাই, মানে নৈতিক সাহসটা আসলে এই মুহূর্তে সত্যিকার অর্থে আওয়ামী লীগের নাই। নৈতিক সাহস নাই। তো আপনি এখানে যদি ধরেন আজকে যেই কারণে আজকে গণমাধ্যম আজকে আপনি ইনভাইট করতে পারেননি, আমাকে একটা হাফডান একটা মানুষকে দিয়ে কথা বলাচ্ছেন, আপনি সরাসরি করতে পারছেন? এই প্রতিষ্ঠানের মালিকই একজন ছিলেন ইকবাল সোহান চৌধুরী, তাকেও তো আপনি ডাকতে পারেন নাই। এটা হলো বাস্তবতা। তাহলে আপনি যখন অবাধ মুক্ত পরিবেশ দেবেন তখন আপনি তুলনা করেন। আপনি যে দলকে নিষিদ্ধ করে রাখছেন, যার কার্যক্রম তার বাস্তবতা আছে কি নেই, এই আলোচনাটা করাটা হলো আপনি তো মানে আপনি বীর মুক্তিযোদ্ধা কাকে বলে? যে পাকিস্তানের হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে লড়াই করছে তাকে বীর মুক্তিযোদ্ধা বলা হয়। আপনি বাতাসের সাথে যুদ্ধ করে আপনি কখনো বীর মুক্তিযোদ্ধা হবেন? এখন তো অবস্থিত যে রাজনৈতিক দলগুলো আছে তারা তো বাতাসের সঙ্গে লড়াই করতেছে। আপনি আগে কার্যক্রম দেখেন, উইথড্র করেন, নির্বাচনে পার্টিসিপেট করতে দেন, দেখেন। আমি তো মনে করি এখনও যে গত নির্বাচনেও যদি আওয়ামী লীগের কথার কথা আমি যুক্তি অযুক্তি পরে দিই, যদি তারা গত নির্বাচনে অংশ নিতে পারতো তাহলে দেখতেন যে তাদের পজিশন সেকেন্ড পজিশনে চলে আসতো। আপনার মনে আছে গণ অভ্যুত্থানে এরশাদের পতন হয়নি? হয়েছে তো। তারপরে 5টা আসনে এরশাদ সাহেব জেলে থেকে নির্বাচিত হয়েছে না? 35টা আসন ছিল না তাদের? এইগুলি তো রাজনীতির এই বাস্তবতাগুলি যদি আমরা দেখি, তাহলে আমি আজকে এখানে বসে ঘোষণা দিলাম যে আওয়ামী লীগের অস্তিত্ব নেই, বিলীন হয়ে গেছে, এটার আর ডিমেনশিয়া, যত রকম আপনি শব্দ আবিষ্কার করেন না কেন, এগুলি লাভ নেই। জামাত যেমন বাস্তবতা, বিএনপি যেমন বাস্তবতা, আওয়ামী লীগও তেমন একটি বাস্তবতা। কিন্তু আওয়ামী লীগের যে তৎপরতা নিয়ে আসলে আমরা কথা বলছি, সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সেই তৎপরতাটুকু আসলে সাফল্য চেহারা দেখেনি। কারণ হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে যথেষ্টভাবে আইন শৃঙ্খলা বাহিনী সচেষ্ট ছিল না, এমনকি বিজিবি সেনা পর্যন্ত মোতায়েন করা হয়েছে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে। সেখানে আবার আওয়ামী লীগের দলীয় সূত্র এই ঘটনাকে কেন্দ্র করে এটিও তারা বলছে যে আওয়ামী লীগের তৎপরতা ঘিরে সরকার যে প্রস্তুতি নিয়েছে সেটাই তাদের সাফল্য। ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সাথে সহ আলোচক যারা আছেন তাদেরকেও শুভেচ্ছা, দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এমন একটি বিষয় নিয়ে আপনি আলোচনার অবতারণা করেছেন, এটা আসলে আলোচনা করতেও আমার একটু দ্বিধা হচ্ছে। কারণ এই আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিকতা অনেক আগেই হারিয়েছে। শুধু 24-এর গণ অভ্যুত্থান নয়, তার আগের থেকেই তারা তাদের এই গণবিরোধী, তারপরে নির্বাচন বিরোধী, জনগণের গণতান্ত্রিক অধিকার বিরোধী অবস্থান নিয়ে তারা একটা ফ্যাসিবাদ কায়েম করে তখন থেকেই কিন্তু তারা বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারাচ্ছিল। শুধুমাত্র সেই সময়ে তারা রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্রকে তারা দলীয়করণ করে সেইভাবে বিভিন্ন বহিঃশক্তির সহযোগিতায় তারা এই ফ্যাসিবাদকে বাংলাদেশে টিকিয়ে রেখে তারা তখন নিজেদেরকে একটা বিশাল একটা দলে বা একটা প্রাসঙ্গিক দলে পরিণত করেছিল। কিন্তু 24-এর যে গণ অভ্যুত্থান এবং সেই গণ অভ্যুত্থানের আগে যে আন্দোলন এবং সেই আন্দোলনে যে তাদের নির্বিচারে মানুষকে হত্যা করা, 4 বছরের শিশু থেকে একেবারে 74 বছরের বৃদ্ধা পর্যন্ত তাদের যে হত্যার শিকার করা এবং তাদের যে চরম একটা দমন নিপীড়ন, সেই ঘটনার মধ্য দিয়ে কিন্তু তারা প্রাসঙ্গিকতা হারিয়েছে বাংলাদেশের রাজনীতিতে। এখন মোস্তফা ফিরোজ ভাই অনেক কথাই বললেন, ঠিক আছে, আমি ওনার কথার সূত্র ধরেই বলতে চাই যে আওয়ামী লীগের যে এখন বলা হচ্ছে যে আওয়ামী লীগ মানে আছে, আওয়ামী লীগ বাস্তবতা, কিন্তু এই আওয়ামী লীগ কিন্তু সেই আওয়ামী লীগ না। বিএনপি কখনোই হাজার হাজার নেতাকর্মীকে বা সাধারণ মানুষকে হত্যা করে তারা কিন্তু ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেনি, যেটা আওয়ামী লীগ আপনার 24-এর গণ অভ্যুত্থানের সময় করেছে। এখন সেই বিএনপির সাথে যদি আওয়ামী লীগের আপনি তুলনা করেন তাহলে আমি বলবো এটা
ঠিক হবে না। আজকে আপনি অনেকে বলছেন বা আপনি কিছুটা বলেছেন যে রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্র সমস্ত কিছু ছিল বলে আওয়ামী লীগের আজকে সেই অবস্থান দেখা যায়নি, বা ফিরোজ ভাইও বলল যে আজকে কি আওয়ামী লীগ কোনো কর্মসূচি দিয়েছিল? আপনি তো নিজেই আপনার বক্তব্যে প্রথমে সূচনা 4টি বক্তব্য কর্মসূচি দিয়েছেন দিয়েছিল। যে তারা কিন্তু সেই দিল্লিতে তাদের কতজন নেতা সংগঠককে জড়ো করে 52 জন নেতাকে দেশে ফিরেছেন। জড়ো করে অর্ধশতাধিক নেতাকে জড়ো করে সেখানে শেখ হাসিনা সরাসরি তাদেরকে দায়িত্ব দিয়ে আজকের এই কর্মসূচি পালনের জন্য বলতেছে জীবন মরণ মানে তারা পণ নিয়ে কিন্তু এই আজকে কর্মসূচি তারা ঘোষণা দিয়েছিল। এবং শুধু তাই নয়, শেখ হাসিনার যে অনলাইন কিছু বক্তব্য আমি দু একটা শুনেছি গত কয়েকদিনে, সেখানেও যে তার একটা চরম উস্কানিমূলক যে বক্তব্য ছিল তাই কিন্তু প্রমাণ করে আজকে তারা কর্মসূচি দিয়েছিল। হ্যাঁ, আওয়ামী লীগ তো রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করেছে এই 24শে গণ অভ্যুত্থানে, রাষ্ট্রের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল, জনগণের উপর তারা যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। তো সেই রাষ্ট্র সেই আওয়ামী লীগকে কি আবার ফিরে আসার সুযোগ দিবে? তারা যদি আজকে ফিরে আসতো, রাজনৈতিক দল তো মনে করছে আপনাদের মধ্য দিয়েই তারা আবার ফিরে আসার নো, চেষ্টা করছে। কখনোই না। আমি তো প্রথমেই বলেছি এই আলোচনাটা আমি করার জন্য খুব মানে বোধ করছি, দ্বিধা বোধ করছিলাম। তাহলে জামায়াত ইসলামী কেন এটি আমি মনে আসছি করছে? আমি আসছি তো আপনি বলতে পারেন যে আওয়ামী লীগ কি বলেছে তারা করে। কয়েকদিন আগে তো ঢাকায় আপনার ইয়েতে কি বলে ওটার নাম, এই কি বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল সকাল 8টার সময় তারা মুহুর্মুহু বোমা ফুটিয়ে তারা মিছিল করেছে। কয়েকদিন আগে আপনার এই কি বলে গাজীপুরে পুলিশকে দেখে বলেছে, আপনি নিজেই উল্লেখ করেছেন যে এই কাছে আসবি না, মেরে ফেলবো, অমুক সমুক হাবি যাবি, এই ধরনের তারা করছে। বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে কিন্তু আসছিল। এবং আপনাদের আমরা ফেসবুকেই তাদের যে বিভিন্ন পেজে আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা আজকে সারা বাংলাদেশে নাশকতার সৃষ্টি করবে। সেই কারণেই তো রাষ্ট্র এই দেশে যাতে আর নাশকতার সৃষ্টি না করতে পারে কেউ, সেজন্য অবস্থান নিয়েছে। এবং আমরা তো বিএনপি কোনো তাদের প্রতিরোধ করার জন্য কর্মসূচি দেয় নাই, বিএনপি সতর্ক ছিল। কিন্তু আমরা দেখলাম যে আজকে জামাতে ইসলাম সহ 11 দল তারা কিছু কর্মসূচি পালন করেছে, কিন্তু আমরা সতর্ক ছিলাম, বিভিন্ন জায়গায় সতর্ক ছিলাম, পুলিশ প্রশাসন সতর্ক ছিল যাতে আওয়ামী লীগ এই নাশকতা সৃষ্টি করে জনজীবনে যেন তারা কোনো বিঘ্ন বা বিশৃঙ্খলা বা মানে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করতে না পারে, বা কোনো মানে দেশে যেন কোনো আর বিশৃঙ্খলা বা নাশকতা সৃষ্টি করতে না পারে, সেই জন্য সতর্ক ছিল। কেন থাকবেই না বা কেন? এই আওয়ামী লীগ তো আপনার বললাম তো জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। আবার যদি তারা এই কাজটি করে তাহলে দেশের অবস্থা কী দাঁড়াবে? আজকে এই কথাগুলো তো আজকে আমাদের বলতে হবে, না বললে কিন্তু আসলে মানে এই আলোচনার কোনো পূর্ণতা পাবে না। দেশের ভেতরে এক ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক, সেটি তো নিশ্চয়ই আওয়ামী লীগ চায়, সেটি বারবার আমরা সেই কারণেই এই অস্থিতিশীলতা যেন না থাকে, সেই জন্য হ্যাঁ, রাজনীতি করার তো অধিকার সবারই আছে, তারাও থাকতে পারে। আওয়ামী লীগকে তো নিষিদ্ধ ঘোষণা করা হয়নি, আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা আওয়ামী লীগ সূত্র সেটাই বলছে, দেশে এবং দেশের বাইরে আওয়ামী লীগকে নিয়ে আলোচনা হোক এবং এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে এটা তো চাবে। এটা তো আরেকটা কথা, আমি একটা লাইন শেষ করি। এখন তো তারা এগুলো চাবে, এটা তো তারা তো করবে। কিন্তু এই যে আপনার গণ অভ্যুত্থানে তারা যে নাশকতা কিংবা তারা যে গণহত্যা চালিয়েছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, নিপীড়ন চালিয়েছে, এখনও অনেক মানুষ দেশে বিদেশে পঙ্গুত্ব বরণ করে তারা চিকিৎসা নিচ্ছে, আওয়ামী লীগের কোনো নেতা কোনো কর্মীকে একবারও এটার জন্য অনুশোচনা প্রকাশ করেছে? বরঞ্চ ওই আন্দোলনকে তারা জঙ্গিবাদী আন্দোলন বলে, সন্ত্রাসীদের আন্দোলন বলে তারা অভিহিত করছে। তাহলে সেই আওয়ামী লীগকে কেন বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিকতা পাবে? কেন আজকে বাস্তব? নিশ্চয়ই এটা বাস্তবতা না। এই সরকারেরই কেউ সেটি নিয়ে আলোচনায় ফিরবো। জিপি ইস্পাত ভিত্তিক রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি ইস্পাত ভিত্তিক রাজকাহন দেখছেন। মোস্তফা ফিরোজ, সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আজকে মাঠে ছিল এবং তারা মাঠে থাকার পরেও আওয়ামী লীগের যে তৎপরতা, সেটি তো চোখে পড়া জাতির জন্য এক ধরনের ব্যর্থতা। সরকারি দলের অনেক নেতা কর্মীরাই এমনটি মনে করছেন। আসলে কি তেমন কোনো তৎপরতা, এমন কোনো শোডাউন তো আমি তো টিকতে পারে না, একটু বিচ্ছিন্নভাবে দু একটা করছে। শোনেন, এখন আমি প্রথম পর্বে একটা আলোচনা করলাম, দ্বিতীয় পর্বের যেই আলোচনাটা আমি এখন এই সূত্র ধরে বলি যে আওয়ামী লীগ এখন যেভাবে চলছে এটা হলো আত্মঘাতীভাবে তারা চলতেছে। এই যে দিল্লিতে বসে যে 50-55 জন যে বললেন না এই বৈঠক করছে, শেখ হাসিনার উচিত ইমিডিয়েট তার নেতৃত্ব থেকে সরে যাওয়া এবং আওয়ামী লীগকে মানে যদি শেখ হাসিনা ভারমুক্ত না হয় আওয়ামী লীগ ভুল পথে এগোতে থাকবে। কারণ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ব্যর্থ প্রমাণিত হয়েছে একটা সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। সুতরাং এই ব্যর্থতার পর এমনিতেই দেখেন ওয়েস্টার্ন দুনিয়াতে যদি কোনো দল পরাজিত হয় নির্বাচনে, তখন সেই দলের প্রধান পদত্যাগ করে। আপনি দেখেন কেয়ার স্টারমার
আজকে সংসদে লেবার পার্টির সংখ্যাগরিষ্ঠতা থাকার পরেও যেহেতু একটা উপনির্বাচনে তার একজন প্রতিদ্বন্দ্বী বিপুলভাবে জয়ী হয়েছে, সুতরাং দলের মধ্যে আলোচনা হয়েছে যে কেয়ার স্টারমারের নেতৃত্ব ব্যর্থ, সুতরাং সেই ব্যর্থতা সে স্বীকার করে সে পদত্যাগের ঘোষণা দিছে। এটি হচ্ছে গণতন্ত্র। এরকম নজির বাংলাদেশে আমাদের এখানে নেই, কিন্তু সেইটা না হওয়ার কারণে এই যে পথটা আঁকড়ে আছে, এত বড় ব্যর্থতা, এত বড় 15 বছরের স্বৈরশাসন, এই যে নির্বাচন নিয়ে যেই দিনের ভোট রাত, রাতের ভোট দিনে, তারপরে কি বলবো আমিডামি নির্বাচন, একতরফা নির্বাচন, এইসব করতে করতে আওয়ামী লীগকে সবচেয়ে বড় ক্ষতি করছে শেখ হাসিনা এবং তার পিতা শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জন্য যে স্বাধীনতা মুক্তিযুদ্ধ হলো, তার কয়েক বছর পর বাকশাল কায়েম করে আওয়ামী লীগের মৃত্যু ঘটা দিল, এবং শেখ মুজিবুর রহমান নিজেও যখন মৃত্যু ঘটলো তখন তার পাশে কোনো জনগণ ছিল না। একইভাবে দেখেন ঘটনা পরিক্রমায় আজকে শেখ হাসিনারও কিন্তু একই পরিণতি। যখন একেবারে স্বৈরশাসন করতে করতে তার জনপ্রিয়তা একদম শূন্যে নেমে আসলো, সে যেই সময় জনগণ গণঅভ্যুত্থানে নামলো তখন তার পাশে কেউ ছিল না এবং তিনি দিল্লিতে পালায় গেলেন। কিন্তু পালা গেলেন সত্য, কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বটা আঁকড়ে রাখলেন। তখনও যদি আওয়ামী লীগকে ত্যাগ করে তিনি যদি রিজাইন করতেন, আওয়ামী লীগকে মুক্ত করতেন, তাহলে আওয়ামী লীগের মধ্যে, আমি তো বললাম তো, আওয়ামী লীগের একটা দার্শনিক ভিত্তি আছে। আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল। জনগণের মধ্যে এখনও যদি সঠিক নির্বাচনটা হয় তখন পার্সেন্টেজটা আমরা পাইতে পারতাম যে 20% বা 20%। কথা বলছিলেন যে অনেক রাজনৈতিক দল এর আগে আমরা ভেবেছি আর কখনো ফিরে আসতে পারবে না, কিন্তু আমরা দেখেছি যে তারাও আসলে ফিরে এসেছে এবং খুব ভালোভাবেই ফিরে এসেছে। সো দেমরান সালেহ প্রিন্স, ঠিক এই জায়গাটিতে আপনার কাছে আসে, মানে ঝটিকা মিছিল করে কিংবা আওয়ামী লীগ আসলে এই মুহূর্তে যে ধরনের কার্যক্রম দিচ্ছে, সেই কার্যক্রমে তো কোনোভাবে সরকারকে হয়তো বেকায়দায় ফেলে দেওয়া সম্ভব নয়, কিন্তু তাদেরকে নিয়ে আলোচনা হোক, দেশে এবং দেশের বাইরে এক ধরনের অস্থিতির অবস্থা সৃষ্টি হোক, সেটি তো আওয়ামী লীগ চাইছে। সেটি আসলে খানিকটা হিতে বিপরীতে চলে যেতে পারে। দেখুন, আসলে এই আলোচনাটা আসলে আমি করতে খুব অস্বস্তি বোধ করছি। আওয়ামী লীগ এমন কোনো ঘটনা ঘটাতে পারেনি বা প্রাসঙ্গিক ছিল না যে আজকে টক শোতে শুধুই মাত্র আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। একই রকম একটা অন্যরকম সমালোচনাও আছে যে এই সরকার আর যদি আসলে আওয়ামী লীগকে একেবারেই ভয় না পায়, তাহলে এত বিশাল আইন শৃঙ্খলা বাহিনী কেন? ভয় তো আমরা পাই না। তাদের যে নাশকতার পরিকল্পনা, যে ছক তারা এঁকেছিল, এবং স্বয়ং মানে শেখ হাসিনা আপনার দিল্লিতে বসে যে পরিকল্পনাগুলো করছে, উনি নিজেই তো ওই ছক এঁকে দিচ্ছেন। শুধু নিজের যেটা বললেন আমাদের বিশিষ্ট সাংবাদিক মোস্তফা ফিরোজ ভাই, ভাষ্যকার, রাজনৈতিক ভাষ্যকার, তো উনি তো বলেই দিলেন যে উনি তো ব্যর্থ নেতৃত্ব, আর তার ওই ব্যর্থ নেতৃত্বটাকে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার জন্য সে যা ইচ্ছা তাই করবে। বাংলাদেশের মানুষ মরুক বাঁচুক তার কোনো চিন্তা নেই। আজকে আমাদের আলোচনা দেখেন, এই আলোচনাগুলো করাটা আমি আগেই বলছি অস্বস্তি বোধ করছি। আজকে কেন আমরা এই যে ধরেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আপনি মালয়েশিয়া গেলেন, সেই মালয়েশিয়ার প্রথম সফর বা ওনার প্রধানমন্ত্রিত্বের, এবং সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাহেব মানে তারেক জাদুতে এমনটাই বিবহিত যে আজকে উনি তারেক রহমানের আপনার যে মালয়েশিয়া সফরের যে ভিডিও ক্লিপ ওনার ফেসবুক পেজে উনি আপলোড করেছেন, বাংলাদেশের বিশিষ্ট একজন সঙ্গীত শিল্পী হাবিবের একটা গান, যে আমার বন্ধু আমার বন্ধু মহাজাদু জানে। এর মধ্য দিয়ে তিনি যে একটা মানে কূটনৈতিক বার্তা তিনি দিলেন, এবং সেই বার্তার ফলে আজকে কি হলো, সেখানে আপনার মালয়েশিয়া জয় করে এসলেন আমাদের প্রধানমন্ত্রী, এবং যেসব বিষয় সেখানে আমরা কেউ হয়তো চিন্তাও করি নেই যে আমাদের ওখানে অবৈধ, উনি তো প্রবাসীদের নিয়ে অনেক প্রোগ্রাম করেছেন, অবৈধ যারা শ্রমিক আছে তাদেরকে বাংলাদেশে ফেরত আনা, সেখানে বন্ধ হয়ে যাওয়া, আমাদের শ্রমবাজারকে উন্মুক্ত করে দেওয়া, বিনিয়োগ আকর্ষণ করা, এবং আরও অনেক বিষয় নিয়ে সেখানে কথা বলছেন। সেখান থেকে চীনে গেছেন আমাদের প্রধানমন্ত্রী, সেখানে চীনে যে আলোচনাগুলো হচ্ছে বা আগামীকালকেও যে আলোচনাগুলো হবে, এবং সেখানে যে আরও বৃহৎ পরিসরে যে চুক্তি বা এমওইউ সাইন হবে এবং যে আলোচনাগুলো হবে, সেগুলো আমাদের কিন্তু আলোচনা করা প্রয়োজন। দেশের সাথে কোনটা পক্ষে কোনটা বিপক্ষে, বা কোনটা গুরুত্বপূর্ণ কোনটা অতি গুরুত্বপূর্ণ, কোন জিনিসটা করা দরকার, সেই আলোচনাগুলো আমাদের করা দরকার। সেগুলো করেই কিন্তু আমাদের কিন্তু এগোতে হবে। এবং আজকে ধরেন এই আলোচনাটা আমরা যতই করবো যে আওয়ামী লীগের বিষয়টা নেই, তা আওয়ামী লীগকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এখানে গুরুত্ব দেওয়ার কিছু নেই। আজকে তারা এতই যদি গুরুত্বপূর্ণ হতো, তারা কেন হেলমেট পরে মাস্ক পরে তারা সন্ত্রাসী কায়দায় তারা মিটিং করবে? কেন তারা তারা রাজনীতিতে ওপেন আসতে পারতো? শেখ হাসিনা কেন ফিরে আসে না? আমরা তো চাই শেখ হাসিনা ফিরে আসুক, এখানে তার ট্রায়াল ফেস করুক। সে তো সেটাই সে করছে না। জামায়াত যেটি বলছে যে তারা আসলে আপনাদের কথাবার্তা কিংবা আপনাদের কার্যক্রমের মধ্য দিয়ে আসলে আওয়ামী লীগকে আবারও দেখতে পাচ্ছে।
দেখুন এইটা এটাও দুর্ভাগ্য এই আলোচনাটা। আমরা তো মনে করি জামাত আওয়ামী লীগের চশমা চোখে দিয়ে রাজনীতি করছে, এবং যে ভাষায় আওয়ামী লীগ কথা বলতো, যে ভাষায় আওয়ামী লীগ রাজনীতির প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য আপনার আক্রমণ করতো, সে একই ভাষা কিন্তু আমরা জামাতের কণ্ঠে কিংবা নতুন যে রাজনৈতিক দল যারা পুরনো বন্দোবস্তের পরিবর্তে নতুন বন্দোবস্তের জন্য সোচ্চার ছিল তাদের কণ্ঠে আমরা সেই ভাষাগুলো আমরা শুনতে পাচ্ছি। সেই জন্যই তো আমরা বলি যে আওয়ামী চশমা চোখে দিয়ে তারা রাজনীতি করছে। অ্যাডভোকেট আতিকুর আজকে রহমান। সেই কারণেই আমরা বলছি, দেখুন এই আলোচনাগুলো আমাদের ওইভাবে করা উচিত না। এই যে আমরা বলছেন একটু আতিকুর রহমান সাহেব সেদিন বললো যে 24-এর বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল সেটা দেখতে পাচ্ছে না। 24-এর বিপ্লবের আকাঙ্ক্ষা আমরা ধারণ করি, আমরা তো জুলাই সনদের প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা লাইন আমরা বাস্তবায়ন করবো বলে অঙ্গীকার করেছি। তা এটা তো সময় লাগবে। আপনার একটা সরকার সংসদ চালাতে গেলে কিছু বিধিবিধান আছে, আমরা তো বলেছি যে বাজেট অধিবেশনের পর এটা কার্যকর শুরু হবে। আস্থা রাখতে পারছে না বিরোধী দল। অ্যাডভোকেট আতিকুর রহমান যেটি বললেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, যে আপনারা আসলে আওয়ামী লীগের চশমা চোখে দিয়ে রেখেছেন, এবং বিএনপির আরেকজন নেতা তিনি বলেছেন যে জামায়াত ইসলামের নামটা আসলে পরিবর্তন করা উচিত, এখন হওয়া উচিত আওয়ামী জামায়াত লীগ। দেখুন, আমি বোঝা যাচ্ছে যে আমাদের অবস্থানটা ঠিক আছে, মানে জামাত ইসলামী সত্যিকারভাবে জনগণের হয়ে কথা বলার কারণেই কিন্তু সরকারি দল হলো জামাতের বিরুদ্ধে অবস্থানটা নিয়েছে। দেখুন, আমরা তো মনে করি যে বিএনপি 50% মানুষের সমর্থন পেয়েছে, পাওয়ার পরে তারা কিন্তু বলটা আমাদের করে ঠেলে দিয়েছে। আমরা খেলবো না, আপনি মাঠে ভালো খেলতে পারছেন না, আপনি জনগণ থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, কিংবা আপনাকে বলতে হয় যে সরকারের উপর জনগণের সমর্থনটা বাড়ছে, জোর করে আপনাকে বলতে হয়। দেখুন, আমরা মনে করি এই যে জামাত ইসলামী এখন মাঠে কথাগুলো বলছে, এটি কেন বলছে? এই বলার সুযোগটা তো সরকার দল আমাদের করে দিয়েছে। আপনি যে ইস্যু নিয়ে পার্লামেন্টে মানে কথা বলেছেন বিগত 1.5 বছর যাবৎ, যেই সংস্কারের ইস্যুটা জনগণের দাবি, ওনারা একমত হয়েছেন না সব। এখন যদি আপনি এসে প্রথম দিন থেকে আপনি তার বিপক্ষে অবস্থান করেন, আর জামাত ইসলামী, আমাদের তো দায়িত্ব হচ্ছে এরকমই, আমরা বিরোধী দল, আমরা জনগণের পক্ষে কথা বলবো, যাদের সরকার দলের সমর্থন করবে আমাদের সমর্থন বাড়ে, এটা তো আমাদের নিয়ম। যদি আমরা সব সরকার দল হয়ে কথা বলি তাহলে তো আর বাংলাদেশের দরকার নেই, সব একদল হয়ে যাবে। আর যারা এগুলো বলেন, দেখুন ইদানিং রাজনীতিতে অতিকথন লোক শুরু হয়ে গেছে, যে কথার কোনো বেজ নাই, ভিত্তি নাই। এই সময় সব কথার আমরা কারণটা দিতে চাই না। জামাত ইসলামী কখনো আওয়ামী লীগ হবে না, আওয়ামী লীগের সম্ভাবনা নাই, কারণ এই দেশের সবচেয়ে বেশি বিগত ফ্যাসিবাদের আমলে আমরা আমাদের নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি, আমাদের 500 নেতাকর্মী আমাদের শহীদ হয়েছেন। এখানে একটু প্রশ্নটা করি, আমরা কেন সেখানে বলছিলেন যে একটা সময় আমরা এটাও ভাবি নাই যে জামায়াত আসলে আবারো ফিরে আসবে, সেই জামায়াত যদি ফিরে আসে হয়তো কোনো এক সময় আমরা আওয়ামী লীগকেও ফিরে আসতে দেখতে পারি। আমরা যদি বলি বিগত 4 মাসে আপনি বলুন তো আওয়ামী লীগের যে বিচার প্রক্রিয়াটা বলুন, প্রথম তারা পরিবর্তন করছে, জানেন কোথায় পরিবর্তন করছে? ট্রাইব্যুনালে। প্রথম পরিবর্তনটা সেখানে। আমার কাছে মনে হচ্ছে যিনি এখন চিফ, উনি খুব উপযুক্ত ব্যক্তি নন, তাকে দিয়ে ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম সম্পন্ন হবে না, কারণ ওনার অ্যাক্টিভিটিস, ওনার ভূমিকা, উনি ভয় পেয়ে যাচ্ছেন। একটা বিপ্লবোত্তর সরকার আপনি এখানে গঠন করেছেন, যারা মানে যাদের বিচার আপনার করার কথা, যিনি মূল দায়িত্ব, যদি তিনি দ্বিধাগ্রস্ত হয়ে যান, বিচার কীভাবে হয় বলুন তো? আপনি বিগত 4 মাসে বিচারের অগ্রগতি বলুন তো, কোনো অগ্রগতি আছে? কোনো আপডেট আমাদের কাছে আছে? তার মানে আপনি চিফ প্রসিকিউটর হয়েছেন, সেখানে দায়িত্বপ্রাপ্ত, আপনি কোনো ভূমিকা রাখছেন না। আমরা কেন বলবো না? আমরা কোনো দৃশ্যমান দেখছি না সেখানে, নানা কারণে বহু নেতাকর্মী জামিনে মুক্ত হয়ে যাচ্ছেন। আমরা মনে করি সরকার তার জায়গা থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের যে অবস্থানটা দৃঢ় হওয়ার কথা তা না, বরং আমরা দেখলাম যে আজকে তো মাঠে আমরা আজকে সকালবেলা থেকে পুরো ঢাকা শহর আমরা মিছিল করেছি কেন? যাতে করে কোনো তারা এই সুযোগ তারা করতে না পারে। আসলে সরকার তাদের জায়গা থেকে সরে আসছে কিনা, বিশেষ করে আওয়ামী লীগ ইস্যুতে। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। অ্যাডভোকেট আতিকুর রহমান, এই যে আসলে একটা বয়ান হচ্ছে যে জামায়াতও আসলে ফিরে আসবে, সেটিও আমরা এক সময় আমরা ভাবি নাই, কিন্তু ফিরে এসছে, এবং আসলে বাংলাদেশের রাজনীতিতে সব রাজনৈতিক দলই কোনো না কোনো ভাবে আবারও ফিরে এসছে। সেইভাবে যদি আসলে আওয়ামী লীগ ফিরে আসে, সেই সম্ভাবনার জায়গাটিতে জামায়াত নিজেদেরকে কোথায় দেখছে? প্রথমত জামাত কিন্তু কখনো হারিয়ে যায় নাই, জামাত সবসময় ছিল, জামাত আছে, জামাত ইসলামী থাকবে। এটা অনেকে ধারণা ছিল যে সব জামাত বিএনপি হয়ে যাবে, আমরা তখন হাসতাম মনে মনে, কি বলছে এটি। এখন সেই ধারণা হয়েছে যে জামাত গুপ্ত অবস্থায় ছিল। শুনেন, এটি আপনি বলতে পারেন, যদি আপনি কারো উপর অন্যায় ব্লেম দেন দিতে পারেন, কিন্তু আওয়ামী ফ্যাসিবাদের আমলটা তো তাড়াতাড়ি আমাদের বলে যাওয়াটা উচিত নয়।
আমরা স্বাভাবিক চলতে পারতাম না, বাজার করতে পারতাম না। আমরা কোথাও স্বাভাবিকভাবে কোনো বিয়ের অনুষ্ঠান থেকে আমাদের গ্রেপ্তার করা হয়েছিল। তো এই যখন পরিবেশ ছিল, তখন আপনি যদি আমাকে ওইভাবে আপনি ইনসাল্ট করতে পারেন। আপনি মানুষ তো জানা অবস্থা সেখানে কমন ছিল। আমরা মনে করি সব অবস্থায় জামাত ইসলামীর তার কার্যক্রম স্বাভাবিক ছিল, কিন্তু আমরা ওপেন কাজ করতে পারিনি সরকারের রোশানলের কারণে। দেখুন, যেটা আমরা বলি, আওয়ামী লীগ এবার যেবার পতনটা হয়েছে, কিছু কথা বলেছেন যৌক্তিকভাবে, এবং উনি বলেছেন যে এবার ইলেকশন করলে হয়তো আওয়ামী লীগ সেকেন্ড হতো। এটা মনে হয় ওনার এজাম্পশনটা আমার কাছে মনে হয় সঠিক। উনি করেছেন, সঠিক হবে না, এই জন্য হবে না কারণ আওয়ামী লীগ ক্ষমতা থেকেও তো জনগণের ভোট পায় নাই, 5% মানুষ আওয়ামী লীগকে ভোট দেয় নাই। সুতরাং বিপ্লবের পরে 1.5 বছরের মাথায় ইলেকশন করলে তার বিরোধী দল হবে, এটা আসলে কেউ বিশ্বাস করবে না। ইলেকশনটা করবে কি? তাদের নেতারা কেউ দেশে আছে, কার ব্যক্তিগত ইলেকশনটা হবে? সুতরাং এটি বলে কিন্তু অনেকেই প্রকারান্তরে জামাত ইসলামের উত্থানটাকে অনেকে সহ্য করতে পারেন আমার কাছে মনে হচ্ছে, যেটা আরও হয়তো আমাদের ভালো ফলাফল করার সুযোগ ছিল না। কারণ আওয়ামী লীগের ভেতরেই জামায়াত ইসলামী বা শিবিরের নেতাকর্মীরা ছিলেন দীর্ঘদিন। এটি অসত্য কথা, এই বয়ানটা সত্য না, এটি একটি রাজনৈতিক বয়ান। শোনেন, এটির ব্যাপারে আপনি আলোচনা তুলেছেন, কিন্তু যেটি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইলেকশন কেন্দ্রিক, এটা তো আফিলিয়েট ডিভিশন মীমাংসা করে দিয়েছে যে একজন নেতা তিনি ডিবেটও ছিলেন, তাকে সঙ্গে যেতে হয়েছে, কিন্তু রাজনৈতিক পরিচয় গোপন করে শিবির গিয়ে সেখানে ছাত্রলীগ হয়েছে। যদি হতোই, শোনেন, তাহলে 5টা বিশ্ববিদ্যালয় এরকম বোর্ড শিবির পাওয়ার কথা ছিল না। এটি বিশ্বাস করে না। এই কথাগুলো কেন আসছে জানেন? যাতে করে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র শিবিরকে প্রত্যাখ্যান করে। যদি সাদিক ক্যাম্প যদি ছাত্রলীগের কোটো ধরুন, তাহলে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আওয়ামী লীগকে তাড়িয়েছে, তারা কেন আবার সাদিক কায়েমকে বলেন বিহিভোটে ভোট দিবে? তার মানে আপনি যে ন্যারেটিভটা দাঁড় করিয়েছেন, শিক্ষার্থীদের বিপুল ভোটে সাদিক কাইম SM ফরহাদকে ইলেক্টেড করার মধ্যে দিয়ে আপনার সেই ন্যারেটিভটা কিন্তু অলরেডি হাওয়া হয়ে গেছে। তার মানে আওয়ামী লীগের হয়ে দীর্ঘদিন জামায়াত ইসলামী কিংবা শিবির কাজ করে নাই, কখনোই কাজ করেনি, সব অভিযোগ মিথ্যা। এটি মূলত নানা কারণে নানা পরিবেশে বহু লোকের ছবি কিন্তু এটা উঠেছে। অনেক রকমের প্রমাণও আছে। মুস্তাফা ফিরোজ, আপনার কাছে আসি। আমি তো দেখুন, একজন রাতারাতি কিন্তু কেউ আওয়ামী লীগ থেকে শিবির হতে পারে না। হ্যাঁ, বুঝতে পেরেছি। শিবিরের যে অবস্থা, যে মুস্তাফা ফিরোজ, সিস্টেম, রাতারাতি আসলে কেউ একটা রাজনৈতিক দলকে পরিবর্তন হয়ে অন্য রাজনৈতিক দল হতে পারে না। তেমনি রাতারাতি আওয়ামী লীগেরও হয়তো এই মুহূর্তে ফিরে আসার সুযোগ নাই। সকালে এসে শিবির, এই বৈশিষ্ট্য কখনো সম্ভব না। মুস্তাফা ফিরোজ, জি, রাতারাতি আসলে একটি রাজনৈতিক দল হুট করে ফিরে আসবে সেই সুযোগও হয়তো এই মুহূর্তে নাই, কিন্তু যেটি আপনারা বলছিলেন যে কখনো কখনো হয়তো ফিরে আসার সুযোগ আছে। জামায়াত আবার অস্বীকার করলো যে তারা যেভাবেই ছিল কখনোই তারা আওয়ামী লীগের মধ্যে ছিল না। আওয়ামী লীগ এখন এইভাবে এই কৌশলে ফিরে আসতে পারে কিনা? আবার আওয়ামী লীগের রূপান্তর হবে এভাবে যখন নাকি তারা দেখবে এক পর্যায়ে যে শেখ হাসিনা যেভাবে নেতৃত্ব দিয়ে তিনি যেহেতু ভুলটা স্বীকার করছেন না। যেমন দেখেন, এটা বাংলাদেশের একটা দুর্ভাগ্য, জামাত ইসলাম যেমন এখনও 71টা স্বীকার করে না, এই আওয়ামী লীগও গণভ্যুত্থানটা স্বীকার করে না। তো এর কারণে কিন্তু আওয়ামী লীগকেও কিন্তু খেসারত দিতে হবে। তো আমার ধারণা যে আওয়ামী লীগের নেতৃত্ব একসময় বুঝবে, বোঝার পর জোহরা তাজউদ্দিনের মতন এরকম কোনো নেতা বা নেত্রী খুঁজে বের করবে এবং সেটি বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সহসাই মেনে নেবে। কেন নেবে না? গণতান্ত্রিক আচরণ যদি করে, অবশ্যই। কারণ একটা গণতান্ত্রিক শক্তিকে আপনি বিনাশ করবেন কি করে? হ্যাঁ, তারা ফ্যাসিস্ট কার্যক্রম করছে বলেই তো আজকে এই পর্যায়ে, কিন্তু মানে আওয়ামী লীগের বেসিকটা তো আর ফ্যাসিস্ট না। আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিছে, এটা তো বাস্তব, এটা তো ইতিহাস, এটা তো মানে কাটল করা যাবে না। তো সুতরাং আওয়ামী লীগ তার ফরম্যাটে যখন রাজনীতি করবে, নিজস্ব ফরম্যাটে অবশ্যই ফিরে আসবে। এবং দেখবেন আগামী নির্বাচন আসতে আসতে আপনার পশ্চিমারাও বলবে, যদি তার মধ্যে রূপান্তরটা ঘটে, তখন পশ্চিমারাও বলবে যে একটা ডেমোক্রেটিক ফোর্সকে তোমরা কেন নির্বাচন করতে কিন্তু এতে করে আসলে আওয়ামী লীগ আবার বেশি ভোট পাবে, অন্তত জামায়াতের চাইতে বেশি ভোট পাবে। আওয়ামী লীগের তো জনসমর্থন আছে। তো এখন দেখেন, আওয়ামী লীগের দুইটা রূপ। একটা হচ্ছে যে শেখ হাসিনার নেতৃত্বে একটা আওয়ামী লীগ যেটা ফ্যাসিজম কায়েম করছে, কিন্তু সাধারণভাবে যারা আওয়ামী লীগ মনা সাধারণ মানুষ, কিন্তু আমি আওয়ামী লীগের দর্শনে বিশ্বাস করি, কিন্তু আওয়ামী লীগের ওই শাসন টাসন এইগুলি আমি পছন্দ করি না, এরকম লোক কি নাই? আছে তো। কারণ সেটা এই জন্যই বলি যে যখন নাকি একটা মুক্ত আবহাওয়ায় একটা নির্বাচন হবে, তখন বোঝা যাবে কার কি অবস্থা। ধরেন এখন যে জামাতের এই অবস্থাটা কি যখন নাকি সব দল মিলে নির্বাচন করছে, তখন কি সেই অবস্থাটা ছিল? তখন 5% 6% তারা ভোট পেয়েছে, তাই না? তখন আওয়ামী লীগের কত ছিল? গত 15 বছরে আমরা বুঝতে পারি নাই, কারণ আওয়ামী লীগের একটা মানে কৃত্রিম একটা জনসমর্থন তারা দেখেছে নির্বাচনের মধ্য দিয়ে। আওয়ামী লীগ, বিএনপি এবং জামাতের
জনসমর্থন তখন অনেক ছিল, ফলে এখন দেখেন এই যে নেগেটিভ স্রোতের প্রতি মানুষের মানে আকর্ষণটা বাড়ছে, থাকে। জি। এরশাদ এই কারণে দেখেন ওই জেলে বসেও 5টা সৈয়দ আসন ইমরান পায়। সালে প্রিন্স। তো সুতরাং আগামীতে যদি নির্বাচনটা হয় তখন হয়তো বোঝা যাবে যে সাধারণ মানুষের মধ্য থেকে যদি আওয়ামী লীগ বের হয়ে আসে তখন তারা বিরোধী রাজনৈতিক দলের নেতা তাদের একটি অবস্থানটা কেমন? অভিযোগ করলেন। মধ্য থেকে আওয়ামী লীগের বের হয়ে আসার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ এই আওয়ামী লীগ পচে গলে গন্ধ হয়ে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে, একদম টপ টু বটম। যে তারা প্রত্যেকেই এই গণহত্যার সাথে জড়িত, দুর্নীতি, লুটপাট এবং যথেচ্ছাচার এবং মানুষকে হেয় প্রতিপন্ন করা, মানুষকে দমন নিপীড়ন করা, তাদেরকে মানে একটা গণবিরোধী রাজনৈতিক দলে পরিণত হয়েছিল আওয়ামী লীগ নামটাই পরিণত হয়েছে প্রিন্স ভাই, এবং একটা গণশত্রুতে তারা পরিণত হয়েছে। আমি কি শেষ করি? না জি, না, জাস্ট জি, শুধু আমি জি। জানতে চাই আর কি। কিন্তু এই নির্বাচনের সময় আমরা দেখলাম যে জামাত এবং বিএনপি সবাই তৃণমূলে তাদের ভোটের জন্য তাদের নো, আমরা দাঁড়ে আমরা দাঁড়ে গেছে। আমরা আওয়ামী লীগ আমরা নেতাকেও দলে আমরা ফেরাতে আমরা দেখেছি যেটা আমরা। করেছি, শুনেন, তৃণমূলে এখন স্বাভাবিকভাবে আমি যারা আওয়ামী লীগের নেতৃত্ব বাদ দেন, সাধারণ যে ভোটাররা আছে তারা কি বাংলাদেশে থাকতে পারবে না? তারা কি বাংলাদেশের নাগরিক না? নিশ্চয়ই, আমরা তো তারাও তো জনগণের একটা অংশ। সে কারণে তাদের কাছে আমরা সবার কাছে আমরা ভোট চেয়েছি, শুধু আওয়ামী লীগ কেন, আমরা জনগণের কাছে ভোট চেয়েছি। আমরা আওয়ামী লীগের কাছে ওইরকম পার্টিকুলার আওয়ামী লীগ ধরে কিন্তু আমরা ভোট চাইনি। কিন্তু আজকে এই যে আওয়ামী লীগ আপনার ধরেন এই যে নির্বাচনের দেখেন পরের দিনই তারা কি করলো, বিভিন্ন জায়গায় তাদের অফিস খোলা শুরু করে দিল, পতাকা উঠানো শুরু করে দিল। এরা কারা? এরা তো গণধিকৃত, সেই তারা সুযোগটা কি পালাতক ছিল। BNP করে দিচ্ছে কিনা না, এমন অভিযোগও কিন্তু বিরোধী দল বিএনপি করছে। আমরা কখনোই এই সুযোগ করে দিইনি বা দিতে পারি না। আজকে এখানে জামাতের আতিকুর রহমান সাহেব কতগুলো কথা বললেন। তিনি বললেন যে রাতারাতি কেউ আওয়ামী লীগ থেকে জামাত হয়ে যেতে পারে না, শিবির হয়ে যেতে পারে না। রাতারাতি না তো, তারা তো আওয়ামী লীগের মধ্যে গুপ্ত হয়েছিল। আওয়ামী লীগের শিবিরের একসময় যারা স্লোগান দিয়েছে আওয়ামী লীগের, শেখ হাসিনা নামে, আওয়ামী লীগের নামে, তাদেরকে পরে 5ই আগস্টে পরে দেখলাম হঠাৎ করে তারা শিবিরের নেতা। তাদের সেই আওয়ামী লীগের মিছিলের ছবি, ছাত্রলীগের মিছিলের ছবি, পরে আবার শিবিরের মিছিলের ছবি পাশাপাশি তো আমরা দেখতে পেয়েছি। এটা তো সবাই দেখতে পেয়েছে, এটা তো অস্বীকার করার কোনো পথ নাই। আমি তো শেষ করি। তিনি বলেছেন বিএনপি 50% সমর্থন নিয়ে বল এখন জামাতের পায়ে ঠেলে দিয়েছে। কেন? বিএনপি এখনও জনসমর্থন নিয়েই টিকে আছে। বিএনপি আপনার এই গত 4 মাসে জনগণের কাছে যে দেওয়া ওয়াদা তারা বিএনপি অক্ষরে অক্ষরে পালন করছে। নিশ্চয়ই, শেষ আমরা পর্যন্ত ফ্যামিলি কার্ড, জনগণের কৃষক রায়ে কার্ড, এই যে এত বড় চলবে, সেই প্রত্যাশা এক লাইন রাখতে শেষ করি, একটা লাইন শেষ করি। ধন্যবাদ। এই যে আপনি উনি বলেছেন জুলাই সনদ, বিএনপি অক্ষরে অক্ষরে পালন করবে এবং সেই বাজেট অধিবেশনের পর থেকেই এটা আমরা শুরু ধন্যবাদ করব। সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 নিবেদিত রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।